বিচারের মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করেন বঙ্গভবন ছাড়তে যাওয়া শাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির বিষয়ে সিদ্ধান্ত হবে বিএনপির স্থায়ী কমিটিতে। সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়। সমাজের সব স্তরে দলীয়করণ করছে সরকার। সিলেটে 11 দলের সমাবেশে জামাত আমিরের অভিযোগ। গণভোটের রায় বাস্তবায়নের দাবি নাহিদ ইসলাম। রাজধানী ও আশপাশে গ্যাসের চরম সংকট। সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে মিলছে নামমাত্র জ্বালানি। তারা গাবতলি করে কোথাও পাইনি। মানে গাড়ি চালানো যে কষ্ট, তার সাথে গ্যাস নেওয়া বেশি কষ্ট। আগেও গ্যাসের প্রেসার ভালো ছিল না, আর কি মোটামুটি ছিল, এখন একদম বেশি পরিস্থিতি খারাপ। কালকার থেকে মাটি চুলে রান্দাবাড়ি করতেছি, মেহমান বিদায় করে লাগবো। ককরোচদের আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মোদী সরকারের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। সব দাবি মেনে নেয় কর্মসূচি প্রত্যাহার করল সিজেপি। धर्मेंद्र प्रधान क्या चीज है? धर्मेंद्र प्रधान को आखिरकार हार मानना पड़ा। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিচারের মুখোমুখি নয়, নিজেকে হিরো দাবি করতে চান সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বললেন তিনি সবকিছু করেছেন সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে। যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও সশস্ত্র বাহিনী সংবিধানের পক্ষে অবস্থান নেয়। দেশে এখন যে সংসদীয় গণতন্ত্রের চর্চা হচ্ছে, এক্ষেত্রে তারও কৃতিত্ব আছে বলে দাবি বিদায়ী রাষ্ট্রপতির। টেলিফোনে তার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন আমাদের পলিটিক্যাল এডিটর আলমগীর স্বপন। মেয়াদের 21 মাস আগে পদত্যাগ নিয়ে কথা বলাকে বিব্রতকর মনে করেন শাহাবুদ্দিন। অনেকটা অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রপতির পদ লাভ, বিদায়ও নাটকীয়। এর মাঝে দেখেছেন তিনটি সরকার। নিয়োগ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে, এরপর অন্তর্বর্তী সরকারের আমলে বৈরী সময় পার করলেও পদে থেকেছেন সাংবিধানিক বাধ্যবাধকতায়। বললেন সঠিক সময়ে নির্বাচন এবং দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে বড় সমর্থন ছিল বিএনপির। সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি এবং তার জন্যই তো নির্বাচন পর্যন্ত আসতে পেরেছিলাম। আমাদের সশস্ত্র বাহিনীও তো ডেমোক্রেসির পক্ষে ছিল, তাই না? এবং সেই জন্য ডেমোক্রেসির পথে চলাটা সহজ হয়েছিল। কি কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে? তবে কি রাষ্ট্রপতি হিসেবে তার প্রতি বিএনপির সমর্থনে ভাটা পড়েছিল? অভিযোগ আছে লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে টেলিফোনে কথা বলেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি তা কাল্পনিক বলে নাকচ করে দিয়েছেন। আমাকে লন্ডনে যায় কথা বলতে হবে? বাংলাদেশ থেকে সারা পৃথিবীর যে কোনো কর্নার থেকে কথা বলা সম্ভব। আর কেনই বা আমার কথা বলবো? কেন? এটা তো বললাম যে এত বেস্টলেস একটা কাহিনী কোত্থেকে আবিষ্কার করলো এই আল্লাহ জানে। এটা কল্পনার বাইরে, স্বপ্নের বাইরে। মেয়াদ ছিল 2028 সালের এপ্রিল পর্যন্ত। প্রায় 21 মাস আগে পদত্যাগ করতে হলো। কেন এমনটা ঘটলো? এর জবাবে যমুনা নিউজকে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি বললেন, এটি বিব্রতকর প্রশ্ন। পদত্যাগের কারণ শুধুই অসুস্থতা। বিব্রতকর প্রশ্ন। মেয়াদ ছিল, মেয়াদের আগে অসুস্থতার কারণে চলে গেলাম। এটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আর আমি তো যাওয়া করতেই ছিলাম। আমি ফেয়ার মানুষ, ফেয়ার কথাই বলেছিলাম এবং যেটা বলেছিলাম সেটাই এখন হলো। এই তো। গত ডিসেম্বরে যমুনা টেলিভিশনকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে বাধা পেয়েছিলেন, কোনো অনুষ্ঠানে যেতে পারেননি, এমনকি বাণীও দিতে পারেননি। যদিও পদত্যাগের পর এ নিয়ে আর কথা বাড়াতে চান না তিনি। আমি ইন্টারিম গভর্নমেন্ট আমি বানাইছি, কনস্টিটিউশন আমাকেই বলছে বানাতে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি এটা করছে, রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে, রাষ্ট্রপতি এটা করছে। গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টির সাথে কথাবার্তা বলে তারা নির্বাচন করেছে। সরকারি দল, বিরোধী দল, দে আর প্লেইং দেয়ার রোল ইন দি পার্লামেন্ট। এখন তো ভালো, এখন তো গণতন্ত্রের চর্চা চলছে। এটা তো আমারই ক্রেডিট,
ইটস মাই ক্রেডিট। রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর জুলাই আন্দোলনের সম্মুখ সারি নেতাদের দল এনসিপি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার দাবি করেছে। এর জবাবও দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ইমিউন্ড, রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে রাষ্ট্রপতির কোনো অ্যাক্ট ইজ নট চ্যালেঞ্জেবল। বিচারটা কেন করবে আমার? কিসের বিচার করবে আমার? তাদের সরকার বানাইলাম, তাদেরকে শপথ পড়ালাম, তাদেরকে মানে মন্ত্রণালয়ে তারা চালালো, আমার কাছেই তো এসেছে না, আমি তো সবকিছু করছি। And I claim myself as the hero of that time. অটোনমিক নিউরোপ্যাথি নামে স্নায়ুর যে রোগে আক্রান্ত সদ্যবিদায়ী রাষ্ট্রপতি এর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। তবে তার চিকিৎসা নিয়ে এখনই সরকারের অবস্থান জানতে চান না। নতুন একটা রোগ ধরা পড়লো অটোনমিক নিউরোপ্যাথি নামে, এটাতে আমি অচেতন হয়ে যাই মাঝে মাঝে, 10-15 সেকেন্ড আমার জ্ঞান থাকে না, ব্ল্যাক আউট হয়ে যায়। এগুলা তো একটা মানে ডেডলি ডিজিজ, এটা তো ইমিডিয়েট আমার তো এটা ট্রিটমেন্ট করতে হবে, হয় ব্যাংকক না সিঙ্গাপুর। চিকিৎসা সুবিধা এক্স প্রেসিডেন্ট পায়, নিরাপত্তার বিষয়টি আছে। পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের 3 বছর 3 মাসের বঙ্গভবন জীবনের অবসান হয়েছে। এখন তিনি গুলশানের বাসায় বসে বই লিখতে চান, যেখানে স্থান পাবে আওয়ামী লীগের পতন, 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলের ঘটনাবহুল অভিজ্ঞতা, নির্বাচন ও বিএনপি সরকারের আমলের দিনগুলো। লেখালেখি করবো, বই লিখবো। আর সবচেয়ে বড় লেখার জিনিসটা হলো আমার আছে 5ই আগস্ট 2024-এর পরের ঘটনাগুলা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনে আছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্যে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকও করেছেন সদ্য সাবেক রাষ্ট্রপ্রধান। রোববার বঙ্গভবন ছেড়ে গুলশানে তার নিজ বাসায় ওঠার কথা। এদিকে সংসদের বাসভবন থেকেই দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়াদ শেষ হওয়ার প্রায় 1.25 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগের পরপরই প্রশ্ন ওঠে, বঙ্গভবন ছেড়ে কোথায় যাবেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি? জানা গেছে আজকালের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন মোহাম্মদ শাহাবুদ্দিন, উঠবেন রাজধানীর গুলশানের নিজের ফ্ল্যাটে, যেখানে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বাড়ানো হয়েছে নিরাপত্তাও। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের পরও স্পিকারের জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিয়ন্ত্রণ নিয়েছে পিজিআর এসএসএফ। নিজ বাসভবনে অবস্থান করলেও বঙ্গভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক আলোচনা। বিএনপির নীতি নির্ধারণী ফোরামে নতুন প্রেসিডেন্টের বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন দলটির মহাসচিব। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখনো। প্রায় একই বক্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীরও। বললেন, দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে কে হবেন নতুন রাষ্ট্রপতি। কে রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির উদ্বোধন যে ফোরাম, সেই ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। আপনারা তো অনেক ঘটনা আগেই জেনে যান। রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম শোনা গেলেও জাতীয় সংসদের ভোটেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। সেই নির্বাচনের দিকে বর্তমানে সব মহলের নজর। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশনে সদ্য নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, বোর্ড ও কর্পোরেশনে সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে প্রধানমন্ত্রী নবনিযুক্ত কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সেই সাথে সরকারের সার্বিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়। স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআর সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,
পোশাক শিল্পের পর প্রযুক্তি খাতই হতে পারে দেশের আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। এজন্য উদ্ভাবনী জনশক্তির জন্য বছরে 500 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। তিনি জানান, এই খাতকে এগিয়ে নিতে শুল্ক প্রত্যাহার সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাত, যে ডিপ টেক। রাজধানীর নব থিয়েটারে আয়োজন করা হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশ বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে প্রযুক্তি নির্ভর আগামীর বিশ্ব, বাংলাদেশের অবস্থান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনা হয়। জনাব তারেক রহমান এমপি মহোদয়কে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 2030 সালে 1 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছাবে সেমিকন্ডাক্টরের খাত। সেই বাজারে প্রবেশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। প্রায় 3000-এর বেশি পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি খাতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব স্বীকৃত সেই মেধাবীদের বাংলাদেশের সমৃদ্ধির পথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রবাসের বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায়, যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এ সময় সেমিকন্ডাক্টর খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এই খাতের জন্য সরকার বিনিয়োগ বান্ধব নীতি, কর ছাড় ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। পরে সামিটের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, এমন অভিযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলের জোটের নেতারা। অবিলম্বে গণরায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকারকে ফ্যাসিস্ট সরকারের পরিণাম ভোগ করতে হবে বলে সিলেট বিভাগীয় সমাবেশে হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। দুপুর থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হন জোট নেতাকর্মীরা। মঞ্চে একে একে উপস্থিত হন আসাদুজ্জামান ফুয়াদ, মামুনুল হক, নাহিদ ইসলাম, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বর্তমান সরকার সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছে দাবি করে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, সংস্কার না করায় দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছে না। দেশের মানুষের যে অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক যে সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকার পাচ্ছে না, কারণ সরকার সংস্কার করবে না। এবং এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার সমাজের সব স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ করেছে। জীবন দিয়ে হলেও গণভোটের রায় বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি, ফেসিবাদ, চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফেসিবাদী আওয়ামী লীগের পথ ধরেই তারা হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। আমরা মানব না। হাসিনা তাড়িয়েছে, যদি ফেসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে।
রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশ শেষ হলো সিলেট সমাবেশের মাধ্যমে। আগামীতে নেতাকর্মীদের ঢাকায় মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। শনিবারও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিভিন্ন স্টেশনে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। কিছু জায়গায় সিএনজি মিললেও চাপ কম। গ্যাস সংকটে ট্রিপের সংখ্যা কমে গেছে বলে জানান চালকরা। তারা বলেন 2 থেকে 3 ঘন্টা অপেক্ষার পর গ্যাস মিললেও চাপ কম থাকায় সিলিন্ডার পূরণ করা যায়নি। অবশ্য ফিলিং স্টেশনের স্টাফরা জানিয়েছেন রাত 12টার পর থেকে গ্যাসের চাপ ভালোই থাকে। একদম ভোর পর্যন্ত তারা সিএনজি সরবরাহ করতে পারেন। সংকট কেবল রাজধানীতে নয়, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার সহ আশপাশের বেশিরভাগ ফিলিং স্টেশনের চিত্র একই। ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। ভারতের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করল মোদী সরকার। শনিবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে তিনি জানান, দেশ বিরোধীরা যাতে শিক্ষার্থীদের আন্দোলনের ফায়দা নিতে না পারে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের ঘোষণার পর উল্লাসে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজ্যে রাজ্যে শুরু হয় বিজয় মিছিল। একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। এদিকে সরকার দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। এই ঘোষণা বিজয়ের। এই উল্লাস গণতান্ত্রিক আন্দোলন আর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে পুরো যন্তর মন্তর। ব্রিটিশরা পর্যন্ত তরুণদের আন্দোলনের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল, সেখানে ধর্মেন্দ্র প্রধান কোন ছাড়। জনতার বাঁধভাঙা উল্লাসের ঢেউ মুহূর্তেই দিল্লি ছাড়িয়ে পৌঁছে যায় বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে। একের পর এক বিজয় মিছিলে কেঁপে ওঠে রাজপথ। আবারও প্রমাণিত হয় তরুণদের একতার সামনে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। দেশে যদি হিন্দু মুসলিম রাজনীতি না থাকে, যদি কেবল ইস্যু ভিত্তিক রাজনীতি হয়, তবে বড় বড় ক্ষমতার আসন কেঁপে উঠবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে যে যদি আপনি ভয় না পান এবং এই সরকারের কাছে মাথা নত না করেন, তবে আপনি যে কারো পদত্যাগ আদায় করে নিতে পারবেন। দুদফা আলোচনার মোদির একের পর এক ভিডিও বার্তার পরও যখন অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা, তখন নতি স্বীকার করতে বাধ্য হলো ভারতের কেন্দ্রীয় সরকার। অবশেষে স্থানীয় সময় দুপুরে পদত্যাগপত্র জমা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের সংবিধান, গণতন্ত্র আর নিজেদের ভবিষ্যৎ রক্ষায় যেসব তরুণ রাজপথে নেমে জয় ছিনিয়ে এনেছেন, সেই সাহসী শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। এদিকে আন্দোলনকারীদের সাথে বিকেলে আবারও আলোচনায় বসে সরকার। একে একে বিক্ষোভকারীদের সব দাবি পূরণের ঘোষণা আসে মোদি প্রশাসনের পক্ষ থেকে। ফলে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে যে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে। সরকার আমাদের কথা শুনবে এই বিশ্বাসে আমাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করছি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবি নিয়ে প্রায় 1.5 মাস ধরে চলছে আন্দোলন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে কর্মসূচি ঘোষণা করে। তবে পুলিশি বর্বরতার সামনে তা পরিণত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। যন্তর মন্তর থেকে আন্দোলন ঢেউ ছড়িয়ে যায় দেশের প্রায় প্রতিটি রাজ্যে। আন্দোলনে যোগ দেয় কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল। নড়ে ওঠে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপির সিনিয়র নেতা প্রহ্লাদ যোশী। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শনিবার ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে প্রহ্লাদকে তার স্থলাভিষিক্ত করা হয়। প্রহ্লাদ যোশী কর্ণাটকের এমপি। তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য, গণবণ্টন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। বিজেপির সিনিয়র নেতা প্রহ্লাদ যোশী মূলত আরএসএস এর মাধ্যমে তার রাজনীতির হাতেখড়ি। ধারবার আসন থেকে টানা 5মবারের মতো এমপি হিসেবে জয়ী হয়েছেন তিনি।
দর্শক, এই ছিল যমুনা নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।